মেহের আফরোজের পুটকি মার। 1 2 3 4 মেহের আফরোজের পুটকি মার। মা খারাপ ছিল, আমার মা খারাপ ছিল। পাড়ার নোটিভিটি ভালো হয়। জুলাই আন্দোলন অবমাননার অভিযোগে মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্ত ফারজানার বিরুদ্ধে 7 জন ডায়েরি করেছে রাষ্ট্র সংগ্রাম ফোরাম এসডিএফ নামে একটি সংগঠন। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। স্যালুট জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি বলেছেন বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনা গণহত্যাকারী, তার কোনো অনুশোচনা নেই এবং তিনি তাকে ঘৃণা করে তার বিচার করার জন্য দৃঢ় চেতনা আজকের বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, আওয়ামী লীগ নিপাত হয়েছে, আওয়ামী লীগ নির্মূল হয়েছে এবং তাদের দাফন হয়ে গিয়েছে দিল্লিতে। এই একটা শব্দচয়ন আজকের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসমানে উঠিয়েছে। সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে এগিয়ে যাওয়া। আমরা আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনেছি। সেখানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা আমাদের যারা রয়েছেন তাদেরকে নিয়ে যে আয়োজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও ছিলেন। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন যে এই আওয়ামী লীগ হচ্ছে গণহত্যাকারী রাজনৈতিক দল, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পতন হয়েছে এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আওয়ামী লীগের দাফন হয়েছে দিল্লিতে এবং এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসা সম্ভব নয়। আজকে শাওন 2টা দিন ধরে তার সাহস হয় কিভাবে যে জুলাই নিয়ে এই ধরনের কথাবার্তা বলা, জুলাই কিছু না। দর্শক শ্রোতা, প্রথমে একটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। 1 2 3 4 মেহের আফরোজের, বাদ বাকি বললাম না ভাই, ওটা আপনারা শুনছেন, ওটা বলতে আমার আবার কেমন যেন লাগে। দেখেন মেহের আফরোজের আরেকটা ভিডিওর একটু ভাইরাল হয়েছে, একটা নাটকের সিন। সেখানে নাটকের ভিতরে বলতেছে যে তোর মা তো খারাপ ছিল। শাওন ওই সময় বলতেছে কেন আমার মা খারাপ কেন? তখন বলতেছে একটা নটি কি কোনোদিন ভালো হইতে পারে? দেখেন নাটকের মধ্যেও কিন্তু মেহের আফরোজের মা নটি, নাটকের মধ্যেই মেহের আফরোজের মা বেশ্যা। তাইলে নটির পেট থেকে বেশ্যার পেট থেকে কি হবে বুঝতে পারতেছেন। অলরেডি আমরা সেটার প্রমাণ পাইছি বিভিন্নভাবে। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে, কেউ বেগুন দিচ্ছে, কেউ শশা দিচ্ছে, মানে অনেক ধরনের সবজি কিন্তু উপহার দিচ্ছে মেহের আফরোজ শাওনকে। ইদানিং শুধু মেহের আফরোজ শাওন না, আমাদের চিৎকরা নায়িকা মাহিয়া মাহি, তাকে অলরেডি একসময় টাকলা মোরাদ দিয়েছিল উপহার, এখন উপহার দিচ্ছে সাধারণ জনতা, সাধারণ জনগণ। দর্শক শ্রোতা দেখেন, শেখ হাসিনা দেশে থাকতে এই জুলাই মাসে, গত 2 বছর আগে যে জুলাই মাসে কিভাবে নির্বিচারে শিক্ষার্থীদেরকে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, লাঠিপিটা করে মেরেছে, বুকের সাথে গুলি বাঁধিয়ে গুলি করে মেরেছে। এইরকম একটা নৃশংস খুন করার পরেও সেই হাসিনার পক্ষ নিয়ে কথা বলে, শুয়ারের বাচ্চা ছাড়া তো এরকম কথা কেউ বলতে পারে না। তো চিৎকরা নায়িকা মাহিয়া মাহি ওই একটা, মানে কি বলবো, ওই যে খান কে আছে না, আসলে দেখেন এই ভাষাগুলো আমি খারাপ করতে চাই নাই, কিন্তু না করেও পারতেছি না। এজন্যই যে জুলাইয়ের ভিতরে যেই আমার শহীদ ভাইয়েরা যেভাবে শহীদ হলো, মায়ের কলিজা খালি করলো শেখ হাসিনা, তারপরে আবার ভাইয়ের সামনে ভাইকে খুন করলো, হ্যাঁ, মানে এত কিছু হওয়ার পরেও যদি সেই হাসিনার পক্ষ নিয়ে কথা বলে, সেই ছাত্রলীগকে নিয়ে যদি কথা বলে তাদের টানে, তাহলে এদের মতো বেজন্মা পৃথিবীতে আর আছে কিনা আমার সন্দেহ। দর্শক, গতকাল একটা বক্তব্য দিয়েছে আমাদের বাংলাদেশে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। দেখেন এতদিন পর্যন্ত জনাব সালাউদ্দিন আহমেদের কোনো ভক্ত খুঁজে পাইনি আমি, তাকে নিয়ে প্রশংসা করবে এমন কোনো কথা আজ পর্যন্ত খুঁজে পাইনি। সালাউদ্দিন আহমেদ যতদিন থেকে ক্ষমতায় এসেছে ততদিন পর্যন্ত তাকে নিয়ে শুধু সমালোচনা শুনেছি, কেউ তার ভালো বলেনি বা তাকে প্রশংসা করেছে এমন কোনো বক্তব্য আজ পর্যন্ত শুনিনি। কিন্তু গতকাল একটা বক্তব্য দেওয়ার পরেই কিন্তু সালাউদ্দিন আহমেদকে মানুষ মাটি থেকে আসমানে তুলেছে, মাটি থেকে আসমানে তুলেছে এই স্বরাষ্ট্রমন্ত্রীকে মাত্র একটা বক্তব্য দেওয়ার কারণে। আর সেই বক্তব্যটা কি? সেই বক্তব্যটা হলো শেখ হাসিনার পতন হয়েছে বাংলাদেশে এবং দাফন হয়েছে ইন্ডিয়ায়, ভারতে দাফন হয়েছে, বাংলাদেশে পতন হয়েছে। এই একটা মাত্র বক্তব্য দেওয়ার কারণে গোটা বাংলাদেশের সকল তৌহিদি জনতা এই স্বরাষ্ট্রমন্ত্রীকে বাহবা জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে। একটা জিনিস তাহলে বোঝেন, যে স্বরাষ্ট্রমন্ত্রীর পিছনে সবসময় মানুষ লেগে থাকতো, যে সালাউদ্দিন আহমেদকে শিলং সালাউদ্দিন বলে সবসময় মানুষ খেপাইতো,
যেই সালাউদ্দিন আহমেদকে ভারতের দালাল বলে সবসময় মানুষ আখ্যায়িত করত, অথচ সেই আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মাত্র কথা বলার কারণে আজকে সেই সালাউদ্দিন আহমেদকে মানুষ ভালোবাসার কোন জায়গায় নিয়ে গেছে দেখেন। তাহলে সেই আওয়ামী লীগকে যদি আবার পুনরায় নির্বাসন করতে চায়, সেই আওয়ামী লীগের পক্ষে সাপোর্ট গিয়ে বাংলাদেশে থেকে যদি কেউ এরকম সাপোর্ট করতে চায়, জুলাই যোদ্ধাদেরকে নিয়ে যদি বাজে ভাষায় গালিগালাজ করে, তাহলে তার 12টা কেমন হবে, মানে তার 12টা কেমন বাজাবে মানুষ। দেখেন ইতিমধ্যেই তাদের নামে মামলা হচ্ছে। আমরা সরকারকে অনুরোধ করব অতি দ্রুত এই সমস্ত খানকি মাগিদেরকে গ্রেপ্তার করুন। এদের বাইরে থাকার কোনো দরকার নেই। এদের আসলে উট পাখির ডিম দেওয়া দরকার, হাঁসের ডিম মুরগির ডিম দিলে হবে না। সেদ্ধ ছাড়াও দিতে পারেন, সেদ্ধ করেও দিতে পারেন, তবে সেদ্ধ করে দিলেই ভালো হয়। সেদ্ধ ছাড়া দিলে ভিতরে গিয়ে ভেঙে যেতে পারে, আবার পরিস্থিতি অন্যরকম হবে। অতএব সেদ্ধ করে দিবেন যেন ভেঙে না যায়। আসলে এদের ডিম নেওয়ার খুবই ইচ্ছা, শখ হয়েছে অলরেডি, যেটা বুঝতে পারছি। টাকলা মোরাদের সময় এই চিৎ করা নায়িকা মাহিয়া মাহি কি করেছে, এগুলো কি মানুষ ভুলে গেছে? আসলে কি হয়েছে কি জানেন, এই ছাত্রলীগের প্রতি এদের এত প্রেম ভালোবাসা কেন জানেন? কারণ যখন ছাত্রলীগ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তাদের বিছানার রানী হয়েছিল, রাত গিয়েছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, সেগুলো তো এখন হচ্ছে না ভাই। সিনেমাও তো আর ভালোভাবে চলে না, আর তাদের তো ভালো ভালো কোনো সিনেমাতে তারা আর অফার পায় না। ওই যে খাটের প্লেয়ার হয়ে গিয়েছিল, খাটের প্লেয়ার হওয়ার পরে তো আর মনে করেন যে মাঠে জায়গা পায় না কেউ। কিন্তু সেই খাট খেলোয়াড় তার এখন খাট খেলোয়াড় থাকতে পারছে না, আগের মতো তার সেই খাটে খেলতে পারতেছে না, কারণ খেলোয়াড় নাই তো ভাই। সব খেলোয়াড় তো ইন্ডিয়া পালিয়ে গিয়েছে, খেলবে কার সাথে? যার কারণে এদের এখন মাথা বিগড়ে গেছে, ইনকাম বন্ধ হয়ে গেছে, যার কারণে মাথা বিগড়ে এখন সেই খেলোয়াড়দের অনুসরণ করছে। কারণ খেলোয়াড়দের তো ভাই ভুলতে পারে না, ভুলতে পারবেও না, আজীবন মনে রাখবে। তাই বলবো এদেরকে আসলে বাইরে না রেখে দয়া করে জেলখানার মধ্যে নিয়ে নেন। একটা পিকচার আপনারা দেখেছেন জনি সিং এর সাথে। জনি সিং কি আপনারা চেনেন? আপনি বলবেন আপনি চিনলেন কিভাবে ভাই? হয়তো কোনো না কোনো ভাবে চিনছি ভাই, আপনাদের বরাতে, আপনাদের মাধ্যমে। তো সেই জনি সিং এর সাথে কিন্তু মনে করেন যে রিলেশন করিয়ে দিয়েছে এই কি বলে আপনার শাওনকে, মাহিকে, আরো দুইজনকে, যেন একটাও যে পর্দাশীল আছে না, বোরকা পরে পরে এসে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ওটা ডবল খানকি। বোরকা পরে এসে বিরুদ্ধে কথা বলে, মানে ওরে দেখলে বিশ্বাস করেন পায়ের তালু থেকে মাথা পর্যন্ত আমার মেজাজ গরম হয়। ওরে কাছে পাইলে 10 দিন ধরে পায়খানা করে রাখছে, ওই পায়খানা জুতার সাথে ভরে ওর গালে মনে করেন যে পটাশ পটাশ করে পায়টা মেরে দিতাম। ওরে দেখলে আমার এত খারাপ লাগে। ও মাইক হাতে নিয়ে নিয়ে রাস্তায় বের হয়ে মনে করেন জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলে, দেশের বিরুদ্ধে কথা বলে। তিনি একটা জিনিস বুঝেন, আজ পর্যন্ত বাইরে থাকে কেমন। যাই হোক দর্শক, কথা না বাড়াই চলুন, অনেক কথাই আসলে মনে আসতেছে, বলতে গেলে অনেক কথাই চলে আসবে। তো যেহেতু কয়েকজন বিশ্লেষকের বক্তব্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো, সেগুলো তো আপনাদের শোনা দরকার। কারণ দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কিরকম হচ্ছে। জনাব তারেক রহমানের বক্তব্য রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথা শুনলেন, বিষয়টি নিয়ে ডক্টর ফয়জুল হক কিন্তু কঠিন ভাষায় কিছু কথা বলেছে। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, তাই না? চলুন একটা লাইক দিয়ে আমরা মূল নিউজে চলে যাই। স্যালুট জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি বলেছেন বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। শেখ হাসিনা গণহত্যাকারী, তার কোনো অনুশোচনা নেই এবং তিনি তাকে ঘৃণা করে তার বিচার করার জন্য দৃঢ় চেতা কণ্ঠে আজকের বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, আওয়ামী লীগ নিপাত হয়েছে, আওয়ামী লীগ নির্মূল হয়েছে এবং তাদের দাফন হয়ে গিয়েছে দিল্লিতে। এই একটা শব্দচয়ন আজকের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসমানে উঠিয়েছে। আজকের বক্তব্যে আমি আপনার প্রশংসা করতে বাধ্য হচ্ছি। আপনার কণ্ঠ থেকে এরকম বক্তব্যই জাতি প্রত্যাশা করেছে। আমরা কোনো ফ্যাসিবাদ, কোনো খুনি, অত্যাচার, নির্যাতনকারী এবং তাদের দোষরকে দেখতে চাই না। প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, বিরোধী দলীয় নেতা আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশটা আপনারা এগিয়ে নিয়ে যান। এই জাতির প্রত্যাশা পূরণে আপনারা ব্যর্থ হলে এই বাংলাদেশে আর কোনোদিন কোনো ভালো মানুষের জন্ম হবে না। শাওনরা, সোমারা, আজকে আনিস আলমগীরের মতো লোকেরা বাংলাদেশে বুক উঁচিয়ে কথা বলে তারপরে জুলাইকে কটূক্তি করে। আর আপনি বলছেন গুলি হয় নাই, স্নাইপার দিয়ে আপনাকে হত্যা করেছে, আপনি বলছেন স্নাইপার আনলো কে? এই সব চুদুরবুদুরের রাজনীতি বাংলাদেশে চলবে না। স্বপ্নের ঠিকানা আমার সাথেই হোক। শেয়ারে, জমি, ফ্ল্যাট, প্লট কিনতে যুক্ত হন আমার প্রতিষ্ঠিত স্কাইনেস্ট ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে। আজকের মনে হয়েছে বাংলাদেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী নামক কোনো ব্যক্তি আছেন, তার একটি বক্তব্য সারা বাংলাদেশের মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে। আমরা কোনো অন্যায়, দুষ্কৃতি, অবিচার, জুলুম কারো উপরে হোক সেটা চাই না, কিন্তু কেউ যখন কারো উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন করে দেশ থেকে পালিয়ে যায়, নিশ্চয়ই তার সেই সকল দুষ্কৃতিকারী ব্যক্তির বিচার বাংলাদেশে হওয়া উচিত, এটা প্রত্যেকটি নাগরিক বিশ্বাস করে। আপনারা জানেন গত 2024-এ যে গণহত্যা চালিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা, আজ প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে দুর্দান্তভাবে বক্তব্য দিয়ে আওয়ামী লীগের সেই সময়ের অপরাজনীতি, অপকৌশল এবং মানুষের উপরে জুলুম নির্যাতনকারী ব্যক্তিদের ব্যাপারে দৃঢ়চেতা বুক উঁচিয়ে বক্তব্য রেখেছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। আমি তাকে আজকের বক্তব্যের জন্য স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। কারণ তিনি আজকের এই বক্তব্যের মাধ্যমে সালাউদ্দিন সাহেব স্পষ্ট ঘোষণা দিয়েছেন, কোন হত্যাকারী, জুলুমকারী, যারা বিভিন্ন সময় মানুষের উপর অত্যাচার করেছে,
তাদের বিচার বাংলাদেশে হতে হবে এবং তাদের বিচার তারা করবেন, এই প্রত্যাশা তিনি ব্যক্ত করেছেন দৃঢ়চেতা কণ্ঠে। আজকে মনে হয়েছে যে আমার দেশে এই জুলাই বিপ্লবের পরবর্তীতে কোনো একটি সরকার আছে এবং সে সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে কিছু একটা করতে চায়, অন্তত বয়ানের মাধ্যমে সেটা আমরা দেখতে পেয়েছি। কিন্তু বিগত কয়েক মাস পর্যন্ত আমরা দেখেছি অসহায়ের মতো জুলাই যোদ্ধারা অবস্থান করছে, আর যারা বাংলাদেশটাকে জুলাইয়ের সময় খুন, অত্যাচার, জুলুম করেছে সেই সব মানুষগুলো অনলাইনে স্ট্যাটাস দেয়, সেই সব মানুষগুলো আজকের আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করে, সেই সব মানুষগুলো জুলাইকে সিডিআই নামে পোস্ট করে, সেই সব মানুষগুলো জুলাইকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে এবং এটা একটা জঙ্গিবাদের কারবার বলে প্রচার করার চেষ্টা করে। অথচ বাংলাদেশে গত 17 বছর আমরা ঠিক মতো দেশে উপস্থিত থেকে একটা বক্তব্য, একটা পোস্ট পর্যন্ত করতে পারতাম না। দুঃখে তখন কষ্ট ভরে যেত, কলিজা ছিঁড়ে যেত যে এই বাংলাদেশ, যেই বাংলাদেশে আমরা 17 বছর পর্যন্ত দেশে থেকে একটা পোস্ট করতে পারি নাই, সেই বাংলাদেশে আজকের এই সকল নামদারি দুষ্ট চক্রের লোকেরা, শাওনরা, সোমারা, আজকে আনিস আলমগীরের মতো লোকেরা বাংলাদেশে মুখ উঁচিয়ে কথা বলে তারপরে জুলাইকে কটূক্তি করে। যাই হোক প্রিয় যোদ্ধা ভাইরা, আমি স্যালুট জানাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে। কেন স্যালুট জানাই? তিনি বলেছেন বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ রাজনীতিতে নিষিদ্ধ হবে, এই বক্তব্যটা তিনি দিয়েছেন। এই বক্তব্যটার মধ্যে যারা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, খারাপ কাজ করেছে, সেই সময় যে আওয়ামী লীগ সংগঠন হিসেবে এই কাজের সাথে যারা সম্পৃক্ত থেকেছে তাদেরকে তিনি উল্লেখ করে বলেছেন এবং তাদের বিচার তিনি করবেন, এইটা জনগণের একটা প্রত্যাশা ছিল। তিনি বলে হচ্ছেন শেখ হাসিনা গণহত্যাকারী, তার কোনো অনুশোচনা নেই এবং তিনি তাকে ঘৃণা করে তার বিচার করার জন্য দৃঢ়চেতা কণ্ঠে আজকের বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পতন হয়েছে, আওয়ামী লীগ নিপাত হয়েছে, আওয়ামী লীগ নির্মূল হয়েছে এবং তাদের দাফন হয়ে গিয়েছে দিল্লিতে। এই একটা শব্দচারণ আজকের স্বরাষ্ট্রমন্ত্রীকে আসমানে উঠিয়েছে। আপনার কণ্ঠ থেকে এরকম বক্তব্যই জাতি প্রত্যাশা করেছে। আমরা কোনো ফ্যাসিবাদ, কোনো খুনি, অত্যাচার, নির্যাতনকারী এবং তাদের দোষরকে দেখতে চাই না। কিন্তু আওয়ামী লীগের সারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিকভাবে দল করা অনেক মানুষ থাকতে পারে, কিন্তু তারা খুনি নয়, তারা দুষ্কৃতিকারী নয়, তারা অন্যায় করে নাই। সেই মানুষগুলো ভিন্ন দল করুক, যা করুক, অসুবিধা নেই। তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। এবং সে কারণেই এই জুলাই পরবর্তী সময় বাংলাদেশের সাধারণ করে আওয়ামী লীগের উপরে এখন পর্যন্ত কেউ একটা কটূক্তি কথাও বলে না। কারণ আমরা বিশ্বাস করি ফেসিবাদের মতো আচরণের বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি গণতন্ত্রের, আমরা বিশ্বাস করি মানুষের জানমালের হেফাজতের। যেমনটা আজকেও তারেক রহমান সাহেব বক্তব্য দিয়ে বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত থাকতেন, তিনি তার মায়ের কাছে জিজ্ঞেস করলে, ভাইয়ের কাছে জিজ্ঞেস করলে এই প্রতিশোধের উত্তরে কি বলতেন? তিনি বলতেন যে তোমার এই প্রতিশোধ না নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠন করার জন্য এগিয়ে যেতে হবে। আজকে সেজন্যই বলছি আমরা ঐক্যবদ্ধ কাদের সাথে হব? যাদের মিনিমাম অনুশোচনা আছে, যারা মিনিমাম দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চায়, যারা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, 24-এর গণঅভ্যুত্থানকে মেনে নেয়, আমরা তাদেরকে নিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাব। কিন্তু যারা খুন করেছে, সরাসরি গুলি করেছে, আর আপনি বলছেন গুলি হয় নাই, স্নাইপার দিয়ে আপনাকে হত্যা করেছে, আপনি বলছেন স্নাইপার আনলো কে? এই সব চুদুরবুদুরের রাজনীতি বাংলাদেশে চলবে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, আপনার বিভিন্ন বক্তব্যে আমি বহুবার সমালোচনা করেছি, আজকের বক্তব্যে আমি আপনার প্রশংসা করতে বাধ্য হচ্ছি। এবং শুধু এই প্রশংসাটা আজকে নয়, আমৃত্যু পাবেন যদি এই চেতনা ধারণ করে আপনি ঐক্যবদ্ধ থাকেন। আমি তো বারবার বলেছি বাংলাদেশে রাজনৈতিকভাবে দল এখন আর নতুন কিছু লাগবে না। বিএনপি আছে জুলাইয়ের পক্ষের শক্তি, জামাত ইসলাম আছে জুলাইয়ের পক্ষের শক্তি, এনসিপি আছে জুলাইয়ের পক্ষের শক্তি, অন্যান্য রাজনৈতিক দল যারা ইতিমধ্যে এই দলগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে তারা জুলাইয়ের পক্ষের শক্তি। এই শক্তিগুলো থাকলেই তো হলো। নির্বাচনের মাধ্যমে আজকে বিএনপি এসেছে, আর একদিন জামাত ইসলাম ক্ষমতায় আসবে, সেদিন বিএনপিকে বিরোধী দল হওয়ার মানসিকতা পোষণ করতে হবে, তাইলেই এই দেশে আর কোনো ফেসিবাদের জন্ম হবে না। অতএব জামাত আসুক, বিএনপি আসুক, এনসিপি আসুক, আসেন আপনারা অন্ততপক্ষে খুন, খারাপি, জুলুম, নির্যাতন, অত্যাচার থেকে আমরা মুক্ত থেকে একটি সুন্দর দেশ গঠন করি। কিন্তু আমরা যদি কম্প্রোমাইজের রাজনীতিতে গিয়ে চোর ডাকাতগুলোকে দৈনন্দিন আমরা আনি, তাহলে এই দেশটা ধ্বংস হয়ে যাবে। আমি এ কারণেই বারবার বলেছিলাম শেখ হাসিনার জীবদ্দশায় বাংলাদেশে ফেরত আসা হবে না। হ্যাঁ, অনেকে মনে মনে ভাবছিলেন আসবে কালকে পরশুই কি জানি ঘটবে, না, কিছুই হবে না। আপনারা এখন যারা আছে তাদের সাথে বুঝে শুনে রাজনীতি করুন। এরা আসতে পারবে না অনেকগুলো কারণে। আওয়ামী লীগ বিএনপির জন্য সেফ না, শেখ হাসিনা বিএনপির জন্য সেফ না, জামাতের জন্য সেফ না। তারেক রহমান ভালো করে জানেন, তিনি যদি বিরোধী দলেও যান আর প্রধানমন্ত্রী যদি ডাক্তার শফিকুর রহমান হয়, তাহলে ওই বিরোধী দলে গেলেও তিনি অন্তত রাজনীতির মাঠে টিকে থাকবেন। আর জামাত ইসলামও ভালো করে জানে যে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসলে অন্তত পক্ষে এই দেশের কোনো মানুষের মুক্তি নেই। অতএব আমার মনে হচ্ছে এই দুইটি দলের মধ্যে অন্তত পক্ষে একটি জায়গায় ঐক্য থাকা দরকার ছিল। সেটা হচ্ছে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে, 24-এর গণঅভ্যুত্থানকে ধারণ করে গণভোট এবং জুলাই বিপ্লবের সনদগুলো বাস্তবায়ন করা। সেই জিনিসটা এরা যত বেশি, যত দ্রুত ঐক্যবদ্ধ হতে পারবে, তত দ্রুত দেশটা এগিয়ে যাবে। আমার কাছে সাম্প্রতিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং মাননীয় বিরোধী দলীয় নেতার বক্তব্যের মধ্য দিয়ে এই জিনিসটা বুঝতে সক্ষম হয়েছি। আর যাই হোক, ফ্যাসিবাদের প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। আর যাই হোক, অন্তত পক্ষে তারা আওয়ামী লীগকে বিরোধী দল কিংবা সরকারি দলে নিয়ে রাজনীতিতে শান্তিপূর্ণভাবে থাকতে পছন্দ করেন না, করবেন না, এটা ফাইনাল। অতএব যারা স্বপ্ন দেখছেন শেখ হাসিনা ফেরত আসবে, সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতিতে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে সকল দালালদেরকে গ্রেপ্তারের আহ্বান জানাই, বিশেষ করে যারা এখনো ফেসবুকে, অনলাইনে ভাব দেখায়, মনে হয় যেন ওদের কাছে বিক্রি করে দিয়েছি। সাংবাদিকতার পেশা গত 16 বছর ছিল কোথায় তোমার? আনিস আলমগীরের গত 16 বছর দালালি করেছো, এখনো তুমি আবার
আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করো। এখন মাহিয়া মাহিদের মতো পোস্টের উপরে উজ্জীবিত হতে হয় আওয়ামী লীগকে। মানে দুর্বিষহ জীবন ব্যবস্থা তাদের। কি এক অদ্ভুত কাণ্ড। আজকে আমাদেরকে ওয়েট করতে হচ্ছে এই কি বলে মেহের, আজকে শাওনের পোস্টের উপরে উজ্জীবিত হতে হয় আওয়ামী লীগকে। এটা আমাদের জন্য চরম একটি হতাশার কথা, এটা দেশের জন্য একটা অশনি সংকেত। এই সকল দুষ্ট লোকগুলো যে যে সেক্টরে আছে সবগুলোকে টালমাটাল করে দিয়ে রাষ্ট্রটাকে সঠিকভাবে চালান, ঐক্যবদ্ধ থাকেন। জুলাই প্রশ্নে কোনো ছাড় নেই, কারো উপরে কোনো জুলুমও নেই। আমরা আওয়ামী লীগের মতো কাউকে গুম, খুন, অন্যায় অবিচার চালিয়ে দিতে পক্ষে আমি তো মোটেই নই, বরং শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের আমি পক্ষে। তবে আমি তারও পক্ষে যেই লোক আজকে অন্যায় করবে, সেই জুলাইয়ের সময় মানুষদেরকে হত্যা করেছে, তাদের বিচার করবেন, সেটারও আমি পক্ষে। কারণ ওই লোকদের বিচার না করলে এই দেশে আবার নতুন করে ফেসিবাদের জন্ম হবে, কোনো ব্যক্তি আর প্রতিবাদ করবে না, রাজপথে নামবে না। প্রধানমন্ত্রী আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, বিরোধী দলীয় নেতা আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই, বাংলাদেশটা আপনারা এগিয়ে নিয়ে যান। এই জাতির প্রত্যাশা পূরণে আপনারা ব্যর্থ হলে এই বাংলাদেশে আর কোনোদিন কোনো ভালো মানুষের জন্ম হবে না। আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি, আয়োজকবৃন্দ, মঞ্চে উপস্থিত মন্ত্রী পরিষদ এবং জাতীয় সংসদের সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত জুলাই যোদ্ধা শহীদ যোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিগত প্রায় 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের যোদ্ধাগণ এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, আমি এখানে এতক্ষণ বসে বসে আপনাদের যারা বক্তব্য রেখেছেন তাদের বক্তব্যগুলো আমি শুনছিলাম। এখানে বিভিন্ন মানুষ বক্তব্য রেখেছেন। কেউ বক্তব্য রেখেছেন যারা আপনজনকে এই জুলাই আন্দোলনের সময় অথবা বিগত 17 বছরের আন্দোলনের সময় হারিয়েছেন আপনজনকে। এখানে এমন মানুষ বক্তব্য রেখেছেন যারা বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অথবা জুলাই আন্দোলনে অন্ধ হয়েছেন বা পঙ্গুত্ব বরণ করেছেন। আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন, আপনাদের মাধ্যমেও অনেকে বক্তব্য রেখেছে বা তাদের কথা বলেছে। কেউ কেউ বিভিন্ন রকম দরখাস্ত বা চিঠির মাধ্যমে তাদের বক্তব্য আমাকে উপস্থাপন করেছেন। সবার কথার মোটামুটিভাবে একটি মূল সারমর্ম যে আমরা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছি, আমাদের কেউ জীবন দিয়েছে আপনজন, কাজেই তার একটি মূল্যায়ন বা স্বীকৃতি আমরা চাই। প্রিয় শহীদ পরিবারের সদস্য, প্রিয় স্বৈরাচারের বিরোধী এবং জুলাই আন্দোলনের যোদ্ধাবৃন্দ, অবশ্যই এই মূল্যায়ন আপনাদের প্রাপ্য। তবে আমি যে চেয়ারটাতে বসেছিলাম, ওই চেয়ারটাতে বসে আমি চিন্তা করছিলাম, আমি যদি এই মুহূর্তে আমার মাকে যদি জিজ্ঞেস করতে পারতাম, মা, গত 17 বছর আপনার উপরে যে মানসিক এবং শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নেই? কারণ সেই এক মিনিট আগে এখন আমাকে কথা বলতে দিতে হবে, 1 মিনিট আমার কথা শুনতে হবে, আপনাদের কথা আমি শুনেছি। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে নিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায় যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। প্রিয় ভাই বোনেরা, আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমি কি অবস্থায় গেছিলাম সেই বিবরণে আমি যেতে চাই না। তবে যখন আমি চলে যাই তখন আমার বহু সহকর্মীকে আমি দেখে গিয়েছিলাম। 17 বছর পরে যখন দেশে ফিরে আসার সৌভাগ্য হয়েছে, আমি ফিরে এসে আমার অনেক সহকর্মীকে পাইনি। আমি জুলাই আন্দোলনের আগেও আমার বহু সহকর্মীকে দেখেছিলাম, ছাত্রদল সহ, আমার বিএনপি সহ আমার দলের বহু নেতাকর্মী, বহু সহকর্মীকে দেখেছিলাম, যাদেরকে 5ই আগস্টের পরে আমি আর পাইনি, কারণ তারা পৃথিবীতে নেই, তারা পৃথিবী চলে গিয়েছেন। আমি 17 বছর আগে
যখন এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম বাধ্য হয়ে, তখন আমার বহু সহকর্মীকে দেখে গিয়েছিলাম সুস্থ সবল এক তরুণ যুবক। 17 বছর পরে যখন ফিরে এসেছি, তাকে আমি দেখেছি তার কোনো অঙ্গহানি হয়েছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনা ঘটেছে 5ই আগস্টের আগে এবং পরে। প্রিয় সকল উপস্থিতিবৃন্দ, জুলাই শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, স্বৈরাচারের বিরোধী আন্দোলনের সকল যোদ্ধাবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, দেখুন, আপনি যখন স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আগে বিগত এক যুগে এবং জুলাই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন, আপনার উদ্দেশ্য লক্ষ্য কি ছিল? আপনার উদ্দেশ্য ছিল এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি, এই দেশকে এমন একটি দেশে রূপান্তর করা যেখানে মানুষ তার অধিকার, তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য সম্মান সে পাবে, তার ন্যায্য অধিকার সে পাবে। এর ভিতরে অনেকগুলো বিষয় আছে। অবশ্যই আপনারা যেই ত্যাগ স্বীকার করেছেন তার মূল্যায়নও দেওয়া এই দেশ এবং এই জাতির অবশ্যই একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। কিন্তু একই সাথে যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি নিজে যে চোখ হারিয়েছেন বা কোনো অঙ্গহানি হয়েছে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে, এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত গিয়ে আপনার নিজের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল? আপনার লক্ষ্য উদ্দেশ্য হতে ছিল এই দেশ, এই দেশের মানুষের। তাহলে এখন যখন একটি পরিবর্তন হয়েছে, এখন যখন এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত একটি দেশকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাহলে যে জন্য আপনি সেদিন নিজের জীবন বাজি রেখে রাজপথে এসেছিলেন, যে জন্য সেদিন আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে এই দেশের লক্ষ কোটি জনতা, দলমত নির্বিশেষে রাজনৈতিক নিরপেক্ষ জনতা সেদিন যে নেমে এসেছিল, সেই নেমে আসাটাকে কেন আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব না? প্রিয় ভাই বোনেরা, আমি সকল সময় বলে থাকি, 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। এই অর্জন করতে গিয়ে আপনাদের যারা উপরে বসে আছেন, এপাশে যারা বসে আছেন, আমার হাতে ডান দিকে, তারা হয়তো দেখতে পাচ্ছেন, নিচে যারা বসে আছেন তারা প্রত্যেকে যদি আপনাদের ডান দিকে তাকান, দেখবেন একটি ব্যানার আছে, ব্যানারে লেখা আছে জুলাইয়ের শহীদ হওয়া সর্বকনিষ্ঠ ফুলগুলো। জাতিসংঘের হিসাব অনুযায়ী 65 জন শিশু সেদিন শহীদ হয়েছিল। এই বাচ্চাগুলো শহীদ হয়েছিল, তাদের কি কোনো অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল না। কিন্তু দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যেভাবেই হোক এই শিশুগুলো সেদিন জীবন দিয়েছে। এইরকম এখানে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করে গিয়েছেন যে জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ সেদিন শহীদ হয়েছিলেন। সেই উত্তাল দিনগুলোতে যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে, আমি যতটুকু বিভিন্নভাবে শত বাধা বিপত্তির মধ্যেও বিভিন্নভাবে খোঁজ করছিলাম আমার নেতাকর্মীদের মাধ্যমে, এই রাকিব সেদিন সেখানে ছিল, সেই মধ্যে আমাদের আবিদ সেখানে ছিল সেদিন, এই পাটরি সেখানে ছিল সেদিন, আরো অনেকে এখানে উপস্থিত যারা সেদিন, যাদের মাধ্যমে আমি বিভিন্নভাবে খোঁজ করছিলাম। আমার হিসাব মতে, হ্যাঁ অনেকে অনেক হিসাব দিয়েছে, কিন্তু আমার হিসাবের মতে শুধু জুলাই আন্দোলনেই শহীদ হয়েছে অন্তত 2000-এর মতন মানুষ। 30,000-এরও বেশি মানুষ বিভিন্নভাবে সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা, যে জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, এই মঞ্চে অন্তত আমি আমার কথা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলতে পারি। মঞ্চের সামনে খোকন বসে আছে, মঞ্চের সামনে রাকিব বসে আছে, পাটরেকেও মাঝে মাঝে দেখি আমি, সত্তার পাটরিকে আমি মাঝে মাঝে দেখি শারীরিক যন্ত্রণা আত্মনাদ করে। আমরা অত্যাচারিত হয়েছি, শারীরিকভাবে অত্যাচারিত হয়েছি, প্রত্যেকটা, যে কটি নাম বলেন প্রত্যেকটা মানুষ, এখানে আরো শত শত মানুষ আপনারা যারা বসে আছেন এখানে আছেন, বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন। শারীরিক যন্ত্রণার সাথে সাথে শারীরিক নির্যাতনের মাধ্যমে মানসিকভাবে নির্যাতিত হয়েছেন। এখানে তো প্রায় সকল যারা উপস্থিত আছেন নির্যাতিত প্রত্যেকটি মানুষ গায়েবী মামলার শিকার হয়েছেন। সমগ্র বাংলাদেশে বিএনপি প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মী মিথ্যে মামলার শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সকলের কাছে একটি সহযোগিতা চাই আমি।
যে আপনজনকে আপনারা হারিয়েছেন, তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, তারও তো লক্ষ্য ছিল এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি যে মানুষ নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো না কোনো ভাবে, তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। আসুন, আমি প্রথমেই বলেছি, রাষ্ট্র দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে, কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। তবে এবং আপনারা দেখেছেন এখানে এই মঞ্চ থেকে আপনাদের জানা আছে, তারপরে আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী উনি উল্লেখ করেছেন এরই ভিতরে কতগুলো বিচার কার্য সম্পন্ন হয়েছে, লোয়ার কোর্টে বিচার কার্য সম্পন্ন হয়েছে। তবে যে কথাটি আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে শুধু আমার দলেরই নয়, অন্যান্য আরো রাজনৈতিক দল এবং একই সাথে যে সকল অরাজনৈতিক ব্যক্তি যারা 5ই আগস্টকে সফল করেছিলেন, তাদের সকলের কাছে বলতে চাই যে আসুন, আমাদের প্রতি স্বৈরাচার যেমন বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে তারও প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে তার বিচারের, তার প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের যে বিচার সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।